চলো। হ্যাঁ, তো এটা যখন দেখতে পাচ্ছিস, তো কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশন, আগেই আমরা যেটা দেখতে পেলাম যে কেমিক্যাল জিনিস কি, কেমিক্যাল রিয়াকশন, হোয়াট এভার কেমিক্যাল রিয়াকশন ইজ, কেমিক্যাল রিয়াকশন কাকে বলে, সেগুলো আমাদের কাছে একটা মোটামুটি আইডিয়া আছে। যে কেমিক্যাল রিয়াকশন মানে হলো যে একটা দুটো জিনিস কম্বাইন হচ্ছে বা ভেঙে যাচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, দের ইজ কেমিক্যাল চেঞ্জেস দ্যাট ইজ হ্যাপেনিং। সেই কেমিক্যাল চেঞ্জেসটা আমরা কেমিক্যাল রিয়াকশানের মধ্যে আমার ইকুয়েশান দিয়ে আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা অলরেডি সবাই জানি যে ধর H2+O2, এখান থেকে আমরা পাবো 2H2O। ঠিক আছে, তো দিস ইজ সামথিং লাইক দ্যাট, যে আমরা মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে যে কিভাবে ডিফারেন্ট কালারের, কালারটা ভালো আসছে না, অন্য একটা কালারের লাইন, ঠিক আছে। তো হ্যাঁ, তো যেটা তোর আছে H2+O2 দিয়ে আমরা H2 বানাই। সো এটা হলো একটা কেমিক্যাল রিয়াকশন, মানে দুটো জিনিস মিলে বা সেম জিনিসও অনেক সময় আলাদা হয়ে গিয়ে একটা নতুন কম্পোজিশন তৈরি করা হয়। আর কোনো ব্যাপার নয়, এটা হলো কেমিক্যাল রিয়াকশন, আমরা কম বেশি সময়ই জানি। তো এটা নিয়েই এখানে আমাদের পুরো চ্যাপ্টারের আলোচনা, বাট হোয়াট এভার উই আর গোয়িং টু ডিসকাস, পুরো চ্যাপ্টারটাই হলো সেটা। যেমন ধর, তো ফার্স্ট জিনিস, হোয়াট ইজ কেমিক্যাল চেঞ্জেস, আমি তোদের একদম বই ধরে ধরেই পড়াচ্ছি। তনুশ্রীকে বলবো বইটা ফলো কর, এই বইটা তোর কাজে লাগবে, অনেক কিছু আছে যেগুলো তোর কাজে লাগবে। আর তোর চ্যাপ্টারগুলো তো আমি বলেই দিয়েছি, আলাদা করে সব কটা আলাদা করে পড়িয়ে দেবো একদিন দিন করে। তো ক্লাসগুলো করিস, মিস করিস না, এটাই আমি বলবো। সো কেমিক্যাল চেঞ্জেস মানে হলো, দেখ, chemical changes is a permanent change in which the chemical composition of the substance is changed and one or more new substances with different chemical composition and different properties are formed। ঠিক আছে, এটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জেস। আরও ভালো করে বলা যদি বলা হয়, চেঞ্জেস অ্যারাউন্ড আস, যে কোনো রকম যদি চেঞ্জেস থাকে, দে আর টু টাইপ। কী কী বলতে, কে কে বলতে পারবি বলতো? চেঞ্জেস কে দু রকমের, কী কী? ফিজিক্যাল চেঞ্জেস, কেমিক্যাল কেমিক্যাল। চেঞ্জেস। ভেরি গুড, ভেরি গুড। তো একটা হলো ফিজিক্যাল আর একটা হলো কেমিক্যাল। ঠিক আছে, এই ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে সবথেকে বড় ডিফারেন্সটা হলো, ফিজিক্যাল চেঞ্জেস আর মোস্টলি রিভার্সেবল। রিভার্সেবল মানে খুব ইজিলি আবার আগের অবস্থায় ফেরত আনা যায়। চেঞ্জেস মানে কি সবাই জানি, যেটা আর সেরকম নেই। যেমন আগে বরফ ছিল, এখন জল হয়ে গেছে। আগে চিকেন ঘুরে বেড়াচ্ছিল মাঠের উপর থেকে, এখন চিকেন বিরিয়ানি হয়ে গেছে। এগুলো হলো চেঞ্জ। কিন্তু এদের মধ্যে কিছু কিছু জিনিসের চেঞ্জটা এতটাই হয় যে আগে কী ছিল পরে কী ছিল পুরোপুরি আলাদা ডিফারেন্ট জিনিস হয়, আর সেটাকে আগের অবস্থা থেকে ফিরিয়ে আনা যায় না সহজে। যেমন চিকেন বিরিয়ানি থেকে জ্যান্ত চিকেন আর খুঁজে বের করা সম্ভব নয়। সো দ্যাট ইজ দ্য থিংস। এই জিনিসগুলোকে কেমিক্যাল রিয়াকশান বলা হয়, যেগুলো আমরা সহজে চেঞ্জ করতে পারি না, যেগুলোর থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট কম্পোজিশন পাওয়া যায়। দোজ আর কল্ড কেমিক্যাল চেঞ্জেস। আর যেগুলো যেমন ধর তোর কালার অনেক সময় হয়, তোদের ফিজিক্যাল স্টেট, দিস থিংস হ্যাপেন্স, দে আর অলওয়েজ ফিজিক্যাল চেঞ্জেস। ফিজিক্যাল চেঞ্জেস নিয়ে আমাদের অত চাপ নেই, ফিজিক্যাল চেঞ্জ নিয়ে আমাদের অত চিন্তা নেই। ফিজিক্যাল চেঞ্জ এখন আমাদের এই মুহূর্তে ভেবেও লাভ নেই। তো আমাদের জন্য কি দরকার আছে, এটা কেমিক্যাল চেঞ্জ, এটা নিয়ে আমাদের যত গল্প। ঠিক আছে, তো সেইভাবেই কেমিক্যাল চেঞ্জ যদি দেখতে চাস, কেমিক্যাল রিয়াকশান ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং দ্য কেমিক্যাল বন্ডস। তো কেমিক্যাল চেঞ্জেস মানেই হলো সেখানে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, আর কেমিক্যাল রিয়াকশান মানে হলো প্রসেস অফ কেমিক্যাল বন্ড অ্যান্ড রিক্রিয়েটিং সাবস্টেন্সেস। তো এখানে একটা জিনিস বলেছে যে কেমিক্যাল বন্ড ব্রেকিং, এটা হ্যাঁ সত্যি কথা যে কেমিক্যাল বন্ড ব্রেক করা হয়, কিন্তু তার সাথে 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 নতুন নতুন কেমিক্যাল বন্ডও কিন্তু তৈরি করা হয়, নতুন কেমিক্যাল বন্ডও কিন্তু তৈরি করা হয়। এটা যেন মাথায় থাকে, এটা কখনো যেন কেউ লিখিস না ভুলেও যে কেমিক্যাল রিয়াকশান মানে হলো ব্রেকিং অফ কেমিক্যাল বন্ডিং, দ্যাট ইজ নট অ্যাট অল ট্রু। ঠিক আছে, যেটা সত্যি সেটা হলো কেমিক্যাল বন্ডিং সবসময়
যে কোনো রিয়াকশানে নতুনভাবে তৈরি হয়, মানে পুরোপুরি নতুনভাবে তৈরি হয়। ভালো স্যার তাহলে কি লিখবো কেমিক্যাল রিয়াকশনে? কেমিক্যাল রিয়াকশান যেটা বইতে লিখেছো সেটা ফলো কর। আমি তোদের সবসময় একটা জিনিস বলি, মাথায় রাখবি ব্যাপারটা কী জিনিস। অনেক সময় যেমন ওই যে সেই আগের দিন অ্যাটমস আর মলিকিউলার সিস্টেমের লেখা বলেছিলাম না, কিছু কিছু জিনিস বেশি লেখে। তো কেমিক্যাল রিয়াকশান ইজ এ প্রসেস অফ ব্রেকিং কেমিক্যাল বন্ডস of reacting substances and making new bonds to form new substances। এখানে যেটা আছে সেটাই আমি যেটা বললাম তোকে, ইটস নট অনলি ব্রেকিং বন্ডস, ইটস অলসো ক্রিয়েটিং নিউ বন্ডস। এটা যেন মাথায় থাকে যে ক্রিয়েট যখন আমরা করলাম, যেমন ধর অক্সিজেন আর হাইড্রোজেন, তো অক্সিজেন আর হাইড্রোজেনের যদি আমরা ভাবি তাহলে কি থাকবে এখানে H2, তার মানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড আছে। তো দিস নিড টু বি ব্রোকেন প্লাস O2, তো এখানে অক্সিজেন অক্সিজেন বন্ড আছে, এটাও ভাঙবে, ভেঙে গিয়ে কি করছে নতুন দুটো বন্ড তৈরি করছে, যেটা অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে। তো এটা হলো তোর H2O মলিকিউল। H2O মলিকিউলটা দেখতে অনেক সময় তোর এরকম হয়, ঠিক আছে। তো দেখাচ্ছি যে অক্সিজেনটা উপরে থাকে আর এই হাইড্রোজেনগুলো এখানে থাকে এরকম একটা, আর এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে এটা হলো 109 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হলো হাইড্রোজেন মলিকিউলের চেহারা। তো এখানে দেখ অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন আর হাইড্রোজেন বন্ড করছে, আবার এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড করছে। আর আগে কি ছিল, দুটো হাইড্রোজেনের মধ্যে বা দুটো অক্সিজেনের মধ্যে বন্ডিং ছিল, তো দুটো জিনিস ভেঙে যাচ্ছে আর একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। এটাই হলো আলটিমেটলি কেমিক্যাল রিয়াকশান বা এনি কাইন্ড অফ থিংস, সেটাই এখানে বলে রাখছে, সেটা মাথায় রাখিস। ওকে, এক সেকেন্ড। এক সেকেন্ড। তো তো এটাই হলো তো বেসিক কেমিক্যাল চেঞ্জেস বা কেমিক্যাল বন্ডিং কাকে বলা হয়, কেমিক্যাল রিয়াকশান যেগুলো, সেটা ঠিক আছে। চল নেক্সট পয়েন্টে আমরা আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, এবার কেমিক্যাল বন্ড কী জিনিস সেটা একবার পড়ে রাখিস। এ কেমিক্যাল বন্ড ইজ দ্য ফোর্স দ্যাট হোল্ডস দ্য অ্যাটমস অফ মলিকিউল টুগেদার। ঠিক আছে, একটু আগে যে দাগ দাগ দিয়ে দেখাচ্ছিলাম না, যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এই যে একটা দাগ দিলাম, একটা ড্যাশ মতো দিয়ে দিলাম, সো এই লাইনটাকে আমরা কেমিক্যাল বন্ড হিসাবে দেখাই। তো কেমিক্যাল বন্ড কি, এটা দুটো অ্যাটমের মধ্যে ফোর্স, যেটা আরেকজনকে, যে একজন আরেকজনকে ধরে রাখে, আর কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট হলো দেখ, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার মনে হয় না ওদের যে অতটাও ইন্টারনেট মানে চাপ নিয়ে পড়ার দরকার আছে। বাট তোদের স্কুলে বিশেষ করে সেন্ট ক্লারেটে যারা পড়িস তাদের জন্য বলে দিচ্ছি, ওরা কিন্তু খুব মাইনিউট এরিয়ার থেকে কোশ্চেন দেয়, আর আমি যে এক্সাম নিই তার থেকেও মাইনিউট এরিয়ার থেকে দেবো। তাই আমি বলবো যখন বইটা পড়বি খুব সাবধানে পড়বি সবাই, ঠিক আছে। তো সাবধানে বলতে? ভালো করে খুঁটিয়ে পড়বি, ও, ঠিক আছে, কিছু মিস আউট করে যাবি না, উপর থেকে পড়বি না, আর কিছু। chemical changes or chemical reaction occurs when particle collide। collide বলাটা ঠিক নয়, বাট they will be coming together, okay,
দে উইল বি কামিং ভেরি ক্লোজ টু ইচ আদার। একটা মজার জিনিস আমি তোদের আজকে বলছি, নাথিং অ্যাকচুয়ালি টাচেস ইচ আদার। ওকে, আমাদের এই ইউনিভার্সে কোনো পার্টিকেলই কোনোভাবেই একজন আরেকজনকে টাচ করতে পারে না। তার একটা কারণ হলো প্রত্যেকটা জিনিসই কম বেশি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি, অ্যান্ড দে উইল রিপালস or attract, most of the time they will try to repulse each other. Okay, আর যখনই এরা রিপালস ইচ আদার করে তো দে ক্যান নট অ্যাকচুয়ালি টাচ ইচ আদার, কোনোভাবেই টাচ করতে পারে না। তো আমরা বাইরের ইলেকট্রনগুলো অন্য একটা এলিমেন্টের ইলেকট্রন, আমি যদি ভালো করে ছবি আঁকি তাহলে তোরা কিছুটা বুঝতে পারবি। ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন রেডিয়াসের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে, আর এ পাশে আর একটা অ্যাটম আছে, তার চারপাশেও ইলেকট্রনগুলো ঘুরছে। তো সবথেকে পাশাপাশি কী আছে, ইলেকট্রনগুলো। এই ইলেকট্রনগুলো একজন আরেকজনের থেকে কী করবে, রিপালস করবে। তো এদের মাঝখানে এমন একটা সিচুয়েশান আসবে যখন এদের ডিস্টেন্স, দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্স এমন একটা যাইবে যখন কেউ আর এগোবেই না একজন আরেকজনের থেকে। এটাকেই আমরা টাচিং বলে নিই যে কোনো সিচুয়েশানে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোর ভেবে দেখা হয়, কোনো দে আর নট অ্যাকচুয়ালি টাচিং ইচ আদার, নাথিং ইন দ্য ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি টাচিং ইচ আদার। তো সেটা মাথায় রাখিস। যাই হোক, তো এই কেমিক্যাল রিয়াকশান কীভাবে হতে পারে, ঠিক আছে। ফার্স্ট হলো মিক্সিং, যে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলে অনেক সময় কেমিক্যাল রিয়াকশান হয়। ক্লোজ কন্ট্যাক্ট মানে একটা দুটোকে ধরে গ্লাসের মধ্যে ঝাঁকিয়ে শরবত বানিয়ে দাও, এটা হলো মিক্সিং। এই হলো এক ধরনের কেমিক্যাল রিয়াকশান, যার জাস্ট দুটো মিশিয়ে দিলেই হয়ে যাবে। যেমন ধর কি বলবো, জলের মধ্যে যদি চুন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, চুন দিলে এটা ফুটে ফোটা শুরু করবে। তো চুন ইজ সিএও, ক্যালসিয়াম অক্সাইড, জলের সাথে দেওয়ার সাথে সাথে ও কী করবে, একসঙ্গে টাচ হয়ে সিএওইচ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানানো শুরু করবে। এখানে ধর তোর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আয়োডিন অ্যান্ড ফসফরাস রিয়াক্টস এক্সপ্লোসিভলি হোয়েন দে বট টু কন্ট্যাক্ট, ঠিক আছে, আয়োডিন অ্যান্ড ফসফরাস। আরও একটা আমি বলে দিই, সেটা হলো তোর জলের মধ্যে যদি সোডিয়াম বা পটাশিয়াম ফেলিস, they will do the same, they will explode, literally explode doing this reaction, ঠিক আছে। হ্যাঁ, কিছু বলছিস কেউ, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এক্সপ্লোসিভলি মানে কি? এক্সক্লুসিভলি মানে হলো, এক্সক্লুসিভ মানে ব্লাস্ট হয়। হ্যাঁ, এক্সপ্লোশন হয় এক্সপ্লোশন। এক্সক্লুসিভিটি আলাদা জিনিস। এক্সক্লুসিভিটি মানে হলো বাদ দিয়ে, মানে ওটা ছাড়া। আর এক্সপ্লোসিভ মানে হলো ব্লাস্টিং, মানে ফাটবে কিছু একটা, বাংলা বেশি মানে, হ্যাঁ হ্যাঁ বল। স্যার বেশি কিছু হওয়া এরকম কিছু না? সেটা এক্সেসিভলি, ঠিক আছে। এক্সেসিভ অনেকগুলো সেম তোর জিনিস আছে, মানে ইংলিশে শোনায় এক্সেসিভলি, এক্সক্লুসিভলি। এক্সক্লুসিভলি মানে শুধুমাত্র ওটাই, এরকম একটা কিছু, যে এক্সক্লুসিভলি এখানেই পাওয়া যায়, আমাদের বাড়িতেই আজকে খাসির মাংস এক্সক্লুসিভলি হয়েছে, আর কারোর বাড়িতে হয়নি, সামথিং লাইক দ্যাট। আর এক্সেসিভলি মানে হলো অনেক বেশি, অপ্রয়োজনীয়, যে অগ্নি এক্স যেমন গিয়ে আমাদের পিকনিকে এক্সেসিভলি খেয়ে এসেছিলো, সেটাকে বলা হয় এক্সেসিভ, ঠিক আছে। যারা যারা পিকনিকে গেছিলো তারা যারা জানে অগ্নি কী করেছে, এটা স্যার আরো খেতে পারতো, বিরিয়ানিটা ভালো হলো। হ্যাঁ শিগগির পোড়ানো লাগলে না অগ্নি। এইবার আমরা টার্গেট করেছি, এইবার যখন শীতকালে অবশ্য করোনা টরোনা ঝামেলা চলে যাবে, আমরা আর নিজেরা রান্না করব না, আমরা 3-4টে রাঁধুনি নিয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ স্যার, নিয়ে ভালো করে খাওয়া হবে, আর আমরা ওই ভুল করব না। স্যার অগ্নির তো আগেই, হ্যাঁ তা অগ্নির তো হ্যাঁ, তোরা যেন যাবি না এমন করছিস। আর এই বছর আমরা ঠিক করেছি, আমি তো যাবই। এই বছর আমরা সবাই মিলে ঠিক করেছি যে তোমাদের সবাইকে সুন্দর করে নিয়ে, আগেই লকডাউন তো শেষ হোক। আরে সেই আশাতেই তো আমরা সবাই এই গল্পগুলো করি, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেটাই, যদি না হয় তাহলে তো গল্প করে তো ভালো। অন্বেষা বলছে যে আমরা এমন গল্প করব কোনোদিন লকডাউন সরবে না, আমরা বাড়ি বসে থাকবো। না, সেটাও অন্বেষা বলেনি, অন্বেষা বলতে চাইছে আর অগ্নির কোন জন্য নাগাল্যান্ডও যাওয়া হবে না, হাতির মাংসও খাওয়া হবে না।
কি। স্যার আমারও ইচ্ছা হাতির মাংস খাওয়ার। তোরা আগে ওই মুরগির মাংস খা, সেই অবস্থায় আয়, তাকে সেই অবস্থাটায় আয়, ঠিক আছে? একটু পড়াশোনা করে পাস টাস কর, তারপরে না হয় হাতি, মুরগি, খাসি, ছাগল, গরু সব খেতে পারবি। এই যে লেড নাইট, এই যে মিক্সিংয়ের যেমন আর একটা রয়েছে লেড নাইট্রেট আর পটাশিয়াম ইনসাইড, এই যে রিয়াকশানগুলো বইতে লেখা রয়েছে এগুলো কিন্তু খুব সাবধানে, এইগুলো একটু দয়া করে পড়িয়ে নিও। তারপর হলো সলিউশন আসছে, মিক্সিংয়ের পরে আসছে সলিউশন, ঠিক আছে? সলিউশন মানে হলো একটা তোর সাবস্টেন্স থাকবে, তার মধ্যে দুটোকে জলের মধ্যে গুলিয়ে দিতে হবে, বাংলা কথা হলো গুলিয়ে ফেলা কাউকে, মানে চিনি যেরকম জলের মধ্যে থাকে সেরকম। তো দে নিড টু বি মিক্সড উইথ ইচ আদার ইন এ লিকুইড ফর্ম, এটাকেই বলা হয় সলিউশন। যেমন এখানে একটা দিয়েছে অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট ওইভাবে রিয়্যাক্ট করে, বা আমি একদম প্রথমে যেটা বললাম সেটাও কিন্তু ওরকম, জলের মধ্যে যদি সিএও ইউজ করে দেওয়া হয় তাহলে। নেক্সটটা আবার একটা দিয়েছে সোডিয়াম ক্লোরাইড আর AgNO3 মিক্স করলে জলের মধ্যে যদি ফেলে দিস তাহলে কি হবে, AgCl নিচে চলে আসবে আর NaNO3 অ্যাকোয়াস সলিউশন, মানে এটা জলের মধ্যে হয়। এই দুটো জিনিস ওয়াটার সলিউবেল, মানে NaCl আর AgNO3 দেয়ার ওয়াটার সলিউবেল, মানে জলের মধ্যে ডিজলভ হতে পারে। তো নর্মালি জলের মধ্যে থাকলে কিছু হয় না, কিন্তু এদের দুটো সলিউশন একজন আরেকজনের সঙ্গে মিশিয়ে দিলে পাট করে রিয়াকশান করে AgCl আলাদা হয়ে যায় আর NaNO3 থেকে যায়। এটা হলো একটা ফেমাস জিনিস, কোনো কিছুর মধ্যে নাইট্রোজেন আছে কি না সেটা বোঝার জন্য অনেক সময় এই রিয়াকশানটা করা হয়। এই যে হোয়াইট পিপিটি দেখা যায়, তো এই দুটো, এই যে AgNO3 এটা একটা ক্লাউডি মিক্সচার থাকে, মানে একটা সাদা দুধের মতো দেখতে একটা সাদা মিক্সচার থাকে, তার মধ্যে যদি তুই NaCl ফেলে দিস পাট করে কি দেখবি বলতো, এই হোয়াইট প্রেসিপিটেট নিচে এসে পড়বে আর পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হলো হিট। হিট দিয়ে অনেক কেমিক্যাল রিয়াকশান হয়, এদের দুজনে একসঙ্গে মিশিয়ে রাখলেও অনেক সময় এরা রিয়াকশান করে না, কিন্তু কি হয়, হিট দিলেই হয়। তার বিখ্যাত হলো অগ্নির খুব ফেভারেট, যেমন মাংস, মাংসের ঝোল, মশলা সব একসঙ্গে মিশিয়ে রাখলেও অনেক সময় খাওয়া যায় না, কিন্তু ঠিক টাইম মতো যদি হিট দেওয়া হয় তাহলে বিরিয়ানি হয়ে বেরিয়ে আসে, মাংসের ঝোল হয়ে, তারপর আমরা সবাই খুব ভালোবেসে খেতে পারি, তাই তো? সেটাই হলো হিট। একটা ফেমাস হলো CuCO3, এটা যদি হিট দেওয়া হয় এটা হলো কিউপ্রিক কার্বনেট বা কপার অক্সাইড, যেটা বলিস কপার কার্বনেট, তার সঙ্গে CO আর CO2, সেম জিনিস হয় CaCO3-তে, বা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সেটাকেও যদি হিট দেওয়া হয়, বা চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, আমাদের বাড়িতে যে মার্বেল আছে দোজ থিংস, যদি সেগুলোকে হিট করা হয় কিছুক্ষণ পর পড়ে থাকবে CuO অ্যান্ড CO2, তো এটাকে বলা হয় চুন, ঠিক আছে? এটা নয়, এটা তো CO, এটা কিউপ্রিক অক্সাইড, কপার অক্সাইড, এটা নয়, বাট যদি ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে তখন আমরা তাকে বলি কপার অক্সাইড। লেড নাইট্রেট দিয়েও একটা বলেছে, এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? কিছু কিছু রিয়াকশান আছে যেগুলো মেশালে হয় না, তার মধ্যে আমাদের ফেলতে হয় লাইট। সবথেকে ফেমাস হলো, আমরা সবাই জানি যে ফটোসিনথেসিস, তাই না? কার্বন ডাইঅক্সাইড আর H2O লাইটে পড়ে গ্লুকোজ তৈরি করে 6A2H2O, এটা আমাদের প্ল্যান্টের লিফে হয়, বা গ্লুকোজ তৈরি যেটা হয়, দ্যাট হ্যাপেন্স বিকজ অফ লাইট। আর একটা জিনিস আছে যে নেক্সটটা, এটা দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ফেমাস ওয়ান, দ্যাট ইজ হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন। এদের যদি অন্ধকারের মধ্যে মেশাস কিচ্ছু হবে না, কিন্তু এদের সানলাইট অ্যাকচুয়ালি না, ইউভি লাইট, এটা অ্যাকচুয়ালি বলা উচিত ইউভি লাইট যদি ফেলিস সাথে সাথে ওরা ব্লাস্ট করবে, রিয়াকশান করে HCl তৈরি করবে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা। ক্লোরিন আর ওয়াটার সেম জিনিস, যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে এরা কিন্তু HCl তৈরি করে। হ্যাঁ, কোনো পুরনো যে ফটো ফিল্ম গুলো থাকে ওটাও কি একটা লাইটের রিয়াকশন বলা যেতে পারে? পুরনো, হ্যাঁ হ্যাঁ, ওটা লাইটেরই রিয়াকশান, এক্স্যাক্টলি। তো এরকম অনেকগুলোই আছে লাইটের রিয়াকশান আমাদের মধ্যে হয় চারপাশে, কিছু কিছু আছে ফিজিক্যাল। কেউ বলতে পারো ফিজিক্যাল চেঞ্জ কোথায় হয় লাইটের রিয়াকশানে? লাইট পড়লে ফিজিক্যাল চেঞ্জ হয়ে যায়।
যে হ্যাঁ জলের মধ্যে ইভাপোরেশন হয় জলের মধ্যে আলো পড়লে গরম হয়ে গেলে, না না এটা সে তো বলা যেতে হিট পারে পড়লে, লাইট পড়লে হয়, আমি সেটা জিজ্ঞেস করি। লাইট কি বলতে পারবি? কেউ বলতে পারবি? এনিওয়ান? যে লাইট পড়লে একটা জিনিস অনেক সময় ফিজিক্যাল চেঞ্জও হয়, বুঝলি না? অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে হয়। একটা খুব ফেমাস হলো রিফ্লেকশন। না, রিফ্লেকশন নয়, রিফ্লেকশন তো ওটা একটা আলোর বা লাইটের, ওটা একটা ফটো ইলেকট্রিক এফেক্ট নাকি? ভেরি গুড, ফটো ইলেকট্রিক এফেক্ট, ভালো কথা বলেছিস। আলো পড়লে ওই ইলেকট্রন বাউন্স করে, মানে স্যার কি এমিট আরেকবার হয়। বলবেন? ফটো ইলেকট্রিক এফেক্ট আরো ও বাংলা ফটো ইলেকট্রিক এফেক্ট মনে হলো বাংলায় যদি বলা হয় ওই যে তোর সোলার প্যানেলগুলো থাকে সেগুলোর থেকে ইলেকট্রিসিটি তৈরি হ্যাঁ হয়, হ্যাঁ দ্যাট ইজ ফটো ইলেকট্রিক হ্যাঁ, এফেক্ট। ঠিক আছে, ওই আলো পড়লে ইলেকট্রন গুলো বেরোয়, তাই মানে পজিটিভ ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে ঘোরাঘুরি করে, সেপারেট করে হ্যাঁ দেয় চার্জটা। ইলেকট্রন ঘুরতে থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য ফেমাস জিনিস। ঠিক আছে, বাহ, তুই ফটো ইলেকট্রিক এফেক্ট জানিস, ভালো লাগলো শুনে। ঠিক আছে, তো এখান থেকে যাবো। ঠিক আছে, নেক্সট হলো এখানে আরও কয়েকটা দিয়েছে, এই যে সিলভার নাইট্রেট আর হাইড্রোজেনের সলিউশন, এটা নিয়েও অনেক সময় হয়। এটা ঠিক আছে, এই যে সিলভার নাইট্রেট, ওই যে তুই বলছিলিস না একটু আগে যে ফটো, আগেকার দিনের ফটো, তো এই সিলভার নাইট্রেট ইউজ করা হতো একদম প্রথমে। ঠিক আছে, এটা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অনেক সময় সানলাইট পড়লে হয়ে যায়, AgNO3 বা সিলভার নাইট্রেটের লাইট পড়লে সেই জায়গাগুলোতে কালো কালো হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখ সিলভার নাইট্রেটের সলিউশন, সিলভার নাইট্রেট সলিউশন বিকামস ব্ল্যাক। এবার কোনো একটা সেলুলোজের উপরে সিলভার নাইট্রেট মাখানো হতো, ঠিক আছে, মাখিয়ে তার মধ্যে যে যে জায়গায় আলো পড়তো সেই সব জায়গাগুলো ব্ল্যাক হয়ে যেত। এটাকেই আমরা নেগেটিভ হিসাবে তখন চালাতাম, মানে এটা এখন না, এটা 1930-40s সময়, তারপরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছিল। আর সিলভার নাইট্রেট, সেলুলোজ, এই জিনিসগুলো দে আর হাইলি ফ্লেমেবল, তো এই ফিল্মগুলো, সেগুলোকে ফিল্ম বলা হয়, দে আর হাইলি ফ্লেমেবল, সো এটা খুব রিস্কি ছিল ইভেন ক্যারি করাও সেই সময়। স্যার আমার কাছে কয়েকটা ফিল্ম আছে, ওগুলো জ্বালিয়ে দেখবো? না, দেখতে হবে না, সেইগুলো আগেকার দিন। এরপর সবকিছু জ্বালানোর দরকার। ওকে আমি চালিয়ে দেবো একদিন ধরে, হাতে পাই তারা, ওর সব এক্সপেরিমেন্ট করা দরকার। হাতে পাই আমি একদিন। এই অবিলিনা ক্লাসে এসছিস? না, ও করবে না মনে হয়। না হচ্ছে ক্লাস করবে না মনে হয়। ওর মৎস্য মুখ না আজকে। ওর মৎস্য ওর ওর ঠাম্মার শ্রাদ্ধ নাকি জানো, ও আগে ক্লাসে করেনি। খুঁজে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, নতুন যারা এসছো তারা বুঝতে পারছো তো ক্লাস এটা, এই চ্যাপ্টারটা? নালে থাকলে আমাকে জিজ্ঞাসা করো কিছু যদি অসুবিধা থাকে। আজকে তো বেশি দিন পড়াতে পারবো না, আসলো তোরা সবাই দেরি করে আসলি, এবার ম্যাথের স্যার এসে আমার ঝামেলা করবে, মিডিলে ক্লাসই নিতে নি। তুমিও দেরি করে ছাড়ো। যাই তোদের ম্যাথ কম করতে হয় না, এইসব বুদ্ধি। না, ম্যাথস তো পরে আরো টাইম আছে। ঠিক আছে, ইলেকট্রিসিটি আমি পড়িয়ে তো দেবোই একটা মিনিমাম টাইম। তো নেক্সট হলো ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটিতে যে কেমিক্যাল, অনেক সময় ইলেকট্রিসিটি ফেলে কেমিক্যাল চেঞ্জেস হয়। বেস্ট অ্যান্সার হলো ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস ফেললেই ম্যাক্সিমাম সময় তোর সব থেকে বেটার হয়। যেমন জলের জল আলাদা করার ওটা ইলেকট্রোলাইসিস, জল আলাদা হয়ে যায়, H2O2 বানানো হয়, দিস ইজ কল ইলেকট্রোলাইসিস। ইলেকট্রিসিটি দিলে হয়। আবার অনেক সময় NaCl, মোল্টেন NaCl এর মধ্যে ইলেকট্রিসিটি দিলেও সোডিয়াম আর ক্লোরাইন বেরিয়ে আসে, এগুলো মেশি হয়। নেক্সট আসে প্রেশার। কিছু কিছু কেমিক্যাল রিয়াকশান হয় প্রেশারের উপরে, যেমন খুব ফেমাস হলো তোর নাইট্রোজেন আর হাইড্রোজেনকে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারে যদি ফেলা হয় তখন ওরা রিয়াকশান করে অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, অ্যামোনিয়া তৈরি করে। এখানে আবার তোদের এক্সাম্পল ওই দেখ অ্যামোনিয়া দিয়ে দিয়েছে লাস্টে, এখানে Hg+2 মার্কারি ক্লোরাইড আর পটাশিয়াম আয়োডাইড, এরাও হাই প্রেশারে একটা Hgi2 তৈরি করা হয়, মার্কারি, আর তারপরে মার্কারি আয়োডাইড আর KCl তৈরি করে। নেক্সট হলো তো এটিএমটা কি? এটিএম কোথায়? অ্যাটমসফিয়ার না এটিএম মানে? কোথায় আমি দেখতে পাচ্ছি না, দেখলে তো বুঝবো।
স্যার ওই তো লেখা আছে। অ্যাবভ 200 এটিএম লেখা। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাটমসফিয়ারই মনে হয়। মার্কারি ক্লোরাইড মোটর গিভেন এইটাই তো নয়, নেক্সটটাই লিখেছে। কোনটাই লিখেছে কত? নেক্সটটা লিখেছে। হ্যাঁ সেইটা তো আসেনি। হ্যাঁ এটিএম মানে হলো অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হলো আমাদের অ্যাটমসফিয়ার এখন যে প্রেসারটা দিচ্ছে নর্মালি এটাকে বলে 10 বার বার বা 10 এটিএম। এটিএম হলো এই মুহূর্তে আমাদের নর্মাল বা সি লেভেলে যে অ্যাটমসফিয়ার যে প্রেশারটা দিচ্ছে তাকে বলা হয় 1 এটিএম। তো তার থেকে 200 গুণ বেশি এটিএম যদি দেওয়া হয়, নট অনলি এখানে এখানে দেখ দিয়েছে, বাট এখানে প্লাস 300 প্লাস ডিগ্রি টেম্পারেচারও লাগে, সেটা যদি হয় তারপর আর নিকেল ডাস্ট এইসব জিনিস আরও কিছু থাকে, সেগুলো দিলে নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা মিশে NH3 তৈরি করে। একটা মজার গল্প বলছি এই রিয়াকশানটা নিয়ে। এই রিয়াকশানটা ডিসকভার করেছিল জার্মানির একজন সায়েন্টিস্ট সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, ঠিক আছে? করেছিল তার কারণ হলো, তোরা জানিস না হয়তো, নাইট্রাইট বা নাইট্রেট, ম্যাক্সিমাম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট নাম শুনেছিস? অ্যামোনিয়াম নাইট্রেট কেউ? হ্যাঁ নাম তো শুনেছি। হ্যাঁ নাম তো শোনা হয়েছে। হ্যাঁ নাম শুনেছি। অ্যামোনিয়াম নাইট্রেট ইজ এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ মানে হলো বোম, দুম করে ফেটে যাবে, ঠিক আছে? অ্যামোনিয়াম নাইট্রেট অনেক সময় আমাদের যে ফার্টিলাইজার বা সার হিসাবে ইউজ করা হয় সেটা হিসাবে ইউজ করা হতো, মানে হতো না, এখনও হয়। অ্যামোনিয়া, বাজারে গিয়ে যদি অ্যামোনিয়া বলিস কোনো সারের দোকানে তোকে 1 বস্তা দিয়ে দেবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লোসিভ। প্রবলেম হলো, হ্যাঁ তুই ইউজ করতে পারবি না, তার কারণ হলো ওর মধ্যে ওই এক্সপ্লোসিভের মধ্যে আরও কিছু জিনিস মেশাতে হয়, যেগুলো আমি তোদের বলবো না, কারণ তোরা পাকামি করে আবার ফাটিয়ে ফুটিয়ে নিবি, বাড়ি ফাড়ি উড়িয়ে দিবি। তো বলো না একটু। অসম্ভব। ওগুলি টেরোরিস্ট হবে। হ্যাঁ হ্যাঁ স্যার পটাশিয়াম নাইট্রেট। হ্যাঁ, পটাশিয়াম আর অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম না। হ্যাঁ হ্যাঁ আমি এটা জানতাম। পটাশিয়াম নাইট্রেটও এক্সপ্লোসিভ, তবে ওই এক্সপ্লোসিভ না যেটার কথা আমি বলছি। পটাশিয়াম নাইট্রেট কোথায় থাকে বলতো? আমাদের যে বাজিতে থাকে বারুদ, সেটা ধোঁয়া। হ্যাঁ স্যার ওটা বলে দাও কি আছে। পয়সা দে তুই আমাকে। তুই যদি সত্যি জানতে চাস কি করে তোর বাড়ি ফাটাবি, তাহলে আমার এক্সট্রা পয়সা দিস। না বাড়ি তাহলে ফাটাবো। অন্যের বাড়ির সামনে গিয়ে বানাবে। তা তুমি সেটাও বললে না কি করে ওয়্যাক্স বানায়, তাহলে সেটা তো এক্সপ্লোসিভ। ওয়্যাক্স কি করে বানাবে? ওয়্যাক্স তো পেট্রোলিয়াম থেকে বানানো হয়, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। হ্যাঁ না তুমি বলেছিলে নাকি খুব ডেঞ্জারাস। কোন ওয়াক্স? কোনটার কথা মনে পড়ছে না আমার, এখন আমি বলবো না যখন। ওয়্যাক্স তো মোম না? হ্যাঁ তো ওই হ্যাঁ। ওটা ডেঞ্জারাস কি ওটাতে? কি জানি কার কথা বলছি আর ও কি কথা বুঝেছে ওই জানে। তো যাই হোক, তো হেবার বলে যে সায়েন্টিস্ট ছিল সে এটা বানিয়েছিল, কারণ তখন জার্মানির একদম শেষের দিকে অবস্থা হয়েছিল, জার্মানি তখন হারতে চলেছে, এবং অ্যামোনিয়াম নাইট্রেট হলো একটা সল্ট, ঠিক আছে? বারুদ তৈরি করতে গেলে এই নাইট্রেটটা লাগে সব সময়। নাইট্রেট ইজ ওয়ান অফ দ্য 3 ইনগ্রিডিয়েন্ট দ্যাট ইউ গিভ ইন এ স্মোকলেস পাউডার, স্মোকলেস বারুদ যেটা বলা হয় সেটার জন্য, বা সল্ট পিটার বলা হয় আগেকার দিনে এটাকে বলা হতো অনেক সময়। তো দিস অ্যামোনিয়াম নাইট্রেট বানাতে গেলে সবথেকে বড় জিনিস যেটা লাগে সেটা হলো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া তৈরি করতে গেলে ওই যখন আমরা খনিজ বা মাইন খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি করছে, তখন আমরা নিজে থেকে বানানোর চেষ্টা করতে লাগলো। সো দ্য অ্যামোনিয়া দে স্টার্টেড ক্রিয়েটিং ফ্রম লিটারেলি হাইড্রোলাইসিস অফ অক্সিজেন আর হাইড্রোজেনের থেকে হাইড্রোজেন বের করলো, আর আমাদের অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন নিল। সেটা নিয়ে এই একজন লোক কোথার থেকে বেশি আসলো, এতক্ষণ 12 জন ছিল, এখন 13 জন হয়ে গেল। হ্যাঁ এখন কে ঢুকবে? বায়োলজি ক্লাসে না একটা কে একটা ঢুকেছিল, কতগুলো নাম্বার নামে। সে হয়তো কেউ ভুল করে প্রথম দিন করেছিল, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, যেই ঢুকেছিস ভালো, সবাই পড়াশোনা কর। এই
বেরিয়ে আছে। তো তুমি বললে বলে পড়াশোনা করতে বললে বলে বেরিয়ে গেল। না হঠাৎ করে কেউ আসলে আমি বুঝতে পারলাম না। যাই হোক, কেউ বেরোস না যদি কেউ এসে থাকিস। তো এই হেবার সে ওই ডিসকভারি করলো যে অ্যামোনিয়া ডাইরেক্টলি নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকেও তৈরি করা সম্ভব। অ্যান্ড this is actually happened to supply the arm industry in Germany that time. আর একটা অদ্ভুত মজার কথা হলো, আমাদের চারপাশে অনেক ইনোভেশন অ্যাকচুয়ালি হ্যাপেন্ড বিকজ অফ ওয়ার, মানে যুদ্ধের ডিম্যান্ডে হয়েছে, না হলে সেটা হতো না। যেমন রেডিও, প্রথম যে ওয়্যারলেস কমিউনিকেশন সেটা নিয়ে এত মারামারি শুরু হয়, তার কারণ হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার গেভ আস রেডিও, সোনার, তারপরে তোদের হিউজ ডিফারেন্স অর হিউজ এক্সপেরিমেন্ট ইন এরোপ্লেন ইন্ডাস্ট্রি। বা এরোপ্লেন আগে শুধু শুধু কাঠ আর কাগজ দিয়ে বানানো একটা খেলনা জিনিস, সেখান থেকে লাস্টের যখন নাইনটিন বা 1918 এসছে, তখন দে আর লিটারালি বম্বিং, সো সামথিং লাইক দ্যাট, সেটা হয়েছিল। নেক্সট আর একটা ধাক্কা খায় হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেম টেকনোলজি ডিম্যান্ড সো মাচ যে এত কিছু হয়েছিল যে দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিং ডিসকভার্ড। ইলেকট্রনিক্স যেটা নিয়ে আজকে আমরা করি, কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড বিকজ অফ হ্যাঁ, একটা কোড ব্রেকিং এর জন্য এনিগমা বলে। ইয়েস, এনিগমা হলো, কেউ জানিস কিনা জানি না, এনিগমা ইজ এ কোডার, মানে এনকোডার। ইটস নট এ কোডার, ইটস এ এনকোডার। মানে জার্মানরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, কমিউনিকেশন অন্যরা যাতে বুঝতে না পারে, সো দে ইউজড দিস এনিগমা, অ্যান্ড ইট ইজ এ ভেরি সিম্পল অ্যান্ড অসাধারণ একটা জিনিস। যদি কেউ কখনো দেখে থাকিস নিজের চোখে, আমার কখনো সৌভাগ্য হয়েছিল একবার নিজের সামনাসামনি দেখায়। তো যাই হোক, তো কিরকম সেটা? একটা টাইপরাইটারের মতো দেখতে হয়, ঠিক আছে? কিন্তু তুই যদি এ টিপিস, ওরা বেরিয়ে আসবে ধর ডি, ঠিক আছে? আবার ওপাশে যে থাকবে তার কাছে যদি ওই জিনিসটা না থাকে, তাহলে সে দেখতে পাবে ডি, কিন্তু যদি এনিগমা থাকে তাহলে সে দেখতে পাবে এ। ও, মানে রেডিওতে যখন যাচ্ছে, রেডিওর মধ্যে থেকে যা হলো একটা কোড ইউজ করা হয়। এই কোডটাকে বলা হয়, কি কোড জানিস দেওয়ার জন্য? যেই কোডের মধ্যে থেকে এটাকে বলা হয়, ঠিক আছে, মর্স কোড বলে একটা কোড বলা হয়। হ্যাঁ, মর্স কোড, ওই ঠিক আছে, ডটস এন্ড ড্যাশ থাকে। ডট অ্যান্ড ডটস থাকে। সেই কোড এক একটার মানে হলো এবিসিডি করে দেওয়া হয়। এবারে এবিসিডিটা আমি ডি টিপছি, বেরোচ্ছে এফ, এরকম করে। কিন্তু এটা তুই যদি ভাবিস যে আমরা কিছুদিন যদি বসে থাকি, হবে না। প্রত্যেক দিন সকালবেলা সেটিং চেঞ্জ করা যায়। আজকে এ মানে ডি হবে, কালকে এ মানে এফ বেরোবে, পরশু দিন আবার এ মানে সি বেরোবে, আর শুধুমাত্র এইটা। তো এটা খুব এত বেশি কম্বিনেশন হতে পারে, মানে কত বিলিয়ন 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 কম্বিনেশন হওয়া সম্ভব। সো ইটস ইম্পসিবল, ফর দ্যাট রিজন অনলি দ্য কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড। তোরা হয়তো জানিস না যে টিভি থেকে রেডার আবিষ্কার করা হয়েছিল। রেডার, যেটা দিয়ে আজকে আমাদের সমস্ত কিছু চলে, দ্যাট ওয়াজ ডিসকভার্ড বিকজ অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কারণ ইংল্যান্ড চেয়েছিল ডেথ রে বানাতে। ডেথ রে মানে হলো মাটির থেকে লেজার মেরে লোককে প্লেন মেরে দেবে। তো সায়েন্টিস্টরা বলেছিল ওটা তো সম্ভব না, কিন্তু আমি একটা জিনিস করতে পারি, যদি কেউ দূরের থেকে আসে আমি আগে থেকে বলে দেবো। তো সামথিং লাইক দ্যাট। সো টেকনোলজি ক্রিয়েটেড বাই নেসেসিটি। সো সেম থিং লাইক দিস ইকুয়েশন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। শুধু এটা না, কেমিস্ট্রিতে অনেকগুলো জিনিস আছে যেগুলো এরকম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো এটা আমি একবার এই পয়েন্টটা একটু পড়িয়ে দিই, আজকে আর এই পর্যন্ত ছেড়ে দেবো। নেক্সট হলো ক্যাটালিস্ট। একটু আগে বলেছিলাম ক্যাটালিস্ট, আগের বছরও আমি ভালো করে পড়িয়েছিলাম ক্যাটালিস্ট কি জিনিস, নিঘাত মনে আছে তোদের? ক্যাটালিস্ট হলো, হ্যাঁ মনে আছে, ভালো করে। স্যার আমি ছিলাম না, স্পিড বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় রিঅ্যাকশন। পড়াচ্ছি, যারা ছিলিস না তাদের জন্য পড়াচ্ছি। আমি কি বলেছি একবার, আমি কি একবার হ্যাঁ ঠিক আছে, কম পড়িয়েছি তোদের? এটা এরকম করিস আমার সাথে, কষ্ট লাগে। না না তো আমি ক্যাটালিস্ট হলো কোনো কোনো কেমিক্যাল রিয়াকশানের মধ্যে এমন কিছু কিছু এলিমেন্ট, নট অনলি মানে এলিমেন্ট ওর কম্পাউন্ড, যাই হোক কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়, দে ডোন্ট অ্যাকচুয়ালি টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান। এরা কেমিক্যাল রিয়াকশানে পার্ট নেয় না, কিন্তু এরা কেমিক্যাল রিয়াকশানের অ্যাক্সিলারেট বা ডিসেলারেট করতে পারে, ঠিক আছে?
দে ক্যান অ্যাক্সিলারেট অর ডিসেলারেট, মানে কেমিক্যাল রিয়াকশানের স্পিড বাড়াতে বা কমাতে পারে। যেমন ধর এখানে দেখ, অ্যাসিটিলিন ব্রেকস আপ ইন্টু কার্বন অ্যান্ড হাইড্রোজেন বাই অ্যাবজর্বিং সাউন্ড এনার্জি। স্যার এমএনওটা সবচেয়ে ভালো না? হ্যাঁ, MnO2 ওরকম হলো অক্সিজেনের ক্রিয়েশনের জন্য তৈরি করা হয়। এখানেই দেখ থাকবে নিশ্চয়ই, এই যে KClO3 রেখে MnO2 দিয়েছে, সাথে সাথে বেরিয়ে গেল। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন প্লাটিনাম দিতে হয়, ইভেন জলের ইলেকট্রোলাইসিসের জন্য প্লাটিনাম ইউজ করা হয় সেটা। তো এই ক্যাটালিস্ট দু রকমের হয়, একটা হয় পজিটিভ ক্যাটালিস্ট, মানে যেগুলো স্পিড বাড়িয়ে দেয়, যেমন MnA2, মানে কেমিক্যাল রিয়াকশানের স্পিড বাড়িয়ে দেয়, যে কোনো মানে স্পিড বাড়িয়ে যায়, কত তাড়াতাড়ি হচ্ছে, এটাকে বলা হয় স্পিড। ঠিক আছে, আর আরেকটা হলো তোর নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস, এইখানে একটা জিনিস লেখা রয়েছে দেখ, প্রোমোটার্স। প্রোমোটার্স আর ক্যাটালিস্টস অফ ক্যাটালিস্ট মাথায় রাখবি। দেখ, substances that influences the rate of chemical reaction by improving the efficiency of the catalyst are called promoters. বোঝা গেল? তোর এত কি দরকার হয় যে ক্যাটালিস্টটাকেও আবার বাড়াতে হয়? হ্যাঁ, তা যদি এই আমার তাড়াতাড়ি পেজটা these বহু- things are used for, দেখ আমরা কেমিক্যাল রিয়াকশন তো সব জায়গায় ইউজ করি, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমরা সব জায়গায় ইউজ করি। তো যত এফিশিয়েন্ট হবে, আমি যদি কোনো জিনিস তাড়াতাড়ি করতে হয়, ধর তুই খাসির মাংসের সামনে বসেছিস, সেটা যদি আধ ঘন্টায় রান্না হয়ে যায় সেটা ভালো, না 3.5 ঘন্টা ধরে রান্না হলে সেটা ভালো, কোনটা ভালো? 3.5 ঘন্টা। 3.5 আধ ঘন্টা। আধ ঘন্টা হলেই ভালো। তাই জন্য প্রেসার কুকারে আমরা দিই, প্রেসার কুকারে দিলে কি হয়, প্রেসার বেড়ে যায়, স্পিডটা বেড়ে যায়, প্রেসার দেয় স্পেশাল। প্রেসার বাড়লে আমাদের টেম্পারেচার বয়লিং পয়েন্ট বেড়ে যায়, তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিজন অফ প্রোমোটার্স। আমরা তো আমাদের ডেইলি লাইফে ইউজ করি এই জিনিসগুলো না, তো এই স্পিডগুলোর জন্য, এই জন্য হয়। তো অনেক সময় অনেক কেমিক্যাল রিয়াকশানে দেখা যায় ওই জিনিসটাও মানে ক্যাটালিস্টের উপরেও ক্যাটালিসিজম করা যায়। যেমন এখানে মলিবডিনাম, ওই যে ওই এক্সামটা বলছিলাম যে N2 আর H2 এর সঙ্গে আয়রন আর মলিবডিনাম ইউজ করা হয় প্রোমোটার হিসাবে। ঠিক আছে স্যার স্যার এই পেজটা ক্লাস এইটা হুবহু দেওয়া ছিল হ্যাঁ, ওইতে। সেটা বললাম তো, এই বইয়ে ওই পেজটাই কপি করে দিয়েছে স্যার। শুধু এই চ্যাপ্টার না, পুরো বহু copy করে chapter-ই দিয়েছে। তাই থাকে। এ তোদের কেন যে এত এটাই মোটামুটি এরকম হয় প্রতি বছর আমাদের। বেকার কেন যাবে, বেকার দেয় কেন? ডবল পড়িয়ে লাভ কি হয় আমি বুঝি না, কি যে দাবি আইসিএসসি বোর্ডের, সিবিএসসি বোর্ডের বই অনেক ভালো, যাই বলিস তাই বলিস। এখানে একমাত্র তনুশ্রী আছে, যাই হোক তনুশ্রী তোর বই অনেক ভালো, এদের বই পাই ফালতু ফালতু অনেক জিনিস পড়তে হয়। হ্যাঁ শেখা যায়, কিন্তু এটা একবার ঠিক আছে, প্রত্যেক বছর একই সিলেবাস দিয়ে কী লাভ বুঝি না। যাই হোক, এরপর আছে নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট মানে হলো যারা তোর স্পিড কমিয়ে দেয়। ঠিক আছে, স্পিড কমিয়ে দিয়ে তুই ভাববি যে আমরা স্পিড বানিয়ে লাভ, কমিয়ে আমাদের কী লাভ। দেখ কমিয়ে লাভ, তার কারণ হলো অনেক সময় কিছু কিছু রিয়াকশান এত তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো কন্ট্রোল করা যায় না। আর সেগুলো বা ধর কিছু কিছু রিয়াকশান যদি খুব বেশি তাড়াতাড়ি হয় তাহলে ব্লাস্ট হয়ে যায়। ঠিক আছে, মানে যে আগুন টাগুন ধরে যেতে পারে, সেটাই। যেমন? ও মা, বারুদে আগুন লাগিয়ে দে, কি হয়, ব্লাস্ট হবে না? না আগুন লাগানোর কথা না, খুব তাড়াতাড়ি হলে ব্লাস্ট হয়ে যায়, তাই বললাম। হ্যাঁ, ওই তো সেটার এক্সাম সোডিয়াম জলের মধ্যে যদি টাচ করে সোডিয়ামের সাথে জলের রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি হয়, যেগুলো খুব আনহেলদি। তারপর ফ্লুরিনের সঙ্গে কোনো রিয়াকশান, অনেক কিছুর দে উইল ভেরি রিয়াক্ট খুব ফাস্ট। তো সেগুলো যাতে না হয়, অনেক সময় রেট কমানোর জন্যে আমরা এই জিনিসগুলো ইউজ করি। এক্সাম্পল দেখ, ফসফরিক অ্যাসিড হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশন কমিয়ে দেয়। হাইড্রোজেন পারঅক্সাইড হলো H2O2। ঠিক আছে, H2O2 একটা সময় দিস ইজ ইউজড ফর রকেট ফিউল। ঠিক আছে, এই যে যখন ডিকম্পোজিশন হচ্ছে, ডিকম্পোজিশন হয়ে বানাচ্ছে H2O আর O2। তো এই অক্সিজেন আর একটা ট্যাঙ্কারে থাকতে অনেক সময় হাইড্রোজেন থাকে বা মিথেন। ঠিক আছে, CH4। তো এইভাবে ইউজ করা হয়। তো এইগুলো বিশেষ কারণ আছে, শুধু অক্সিজেন অনেক সময় নিয়ে যাওয়া হয় না, তার কিছু কারণ আছে। তার কারণ হলো শুধু H2O2 ইউজ করা হয় রকেট ফুয়েলে? হ্যাঁ, এখন ইউজ করা হয়, কিন্তু অনেক সময় ইউজ করা হয়ও না। ইট ডিপেন্ডস ইন মেনি কেসেস। তার কারণ হলো দেখ, সব থেকে ভালো ফুয়েল হয় অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে গেলে। প্রবলেম হলো হাইড্রোজেন স্টোর করতে হয় -180°C, সেখানে হাইড্রোজেন ও অক্সিজেনও সেরকম। তো সেটা যেখানে হাইড্রোজেন H2O2 ইজ এ লিকুইড ইন নর্মাল টেম্পারেচার, আর মিথেনও খুব কম টেম্পারেচারে লিকুইড হয়ে যায়।
তো এই মিথেন দেয় হাইড্রোজেনের সাপ্লাই আর H2O2 দেয় অক্সিজেনের সাপ্লাই বলে করা যায়। সেই রকেট সায়েন্স এখন আমি আজ গেলাম না তোদের সব গল্প গিয়ে। তো এই জিনিসগুলো এই H2A2 যাতে তাড়াতাড়ি ভেঙে না যায় তাই জন্য এর মধ্যে ফসফরিক অ্যাসিড ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে ক্যারেক্টারাইজেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন, এটা আর আজকে না পড়ালাম, আজকে দেরি হয়ে গেছে, পড়ে লাভ নেই। এর পরেরটা আমি কিন্তু পরের দিন আবার একটু টেনে দেবো, চ্যাপ্টারে আর 1-1.5 দিন লাগবে, শেষ হয়ে যাবে, তারপরে চাপ নেই। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে বল? যারা পুরনো পড়েছিস তাদের তো অসুবিধা থাকার কোনোভাবেই উচিত নয়, যারা নতুন আছিস তাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবাই বুঝে গেছিস? কোশ্চেন ধরবো তারপর ভালো হবে, শিগগির বল কারো কোনো কোশ্চেন থাকলে। না স্যার, কোনো অসুবিধা নেই। বাকিরা? স্যার বলো। স্যার এমনি কোনো সমস্যা নেই, তাহলে পড়ার পরে বলবো। হ্যাঁ স্যার, লিভ করবো স্যার? হ্যাঁ যাও, লিভ করো, অন্য ক্লাস শুরু হয়ে যাবে। বাকিরা কোনো প্রবলেম নেই তো? এম্পিরিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডসটা বলবেন না? কোনটা? কিসের স্যার ফর্মুলা? সব বলছি স্যার কি বলছে স্যার, কোনগুলো পড়তে হবে? না, সবই পড়তে হবে, বাড়িতে বসে পড়ে নিও। ও বলছে এম্পিরিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ড ওই যে লাস্টের দিকে ছিল। না, পরের ক্লাসে বলবো, ক্লাসের মধ্যে নাই, বারবার কি বলেছে, এখন না, হয়ে গেছে। স্যার হোয়াটসঅ্যাপে আমার যা প্রবলেম আছে আগের চ্যাপ্টার থেকে লিখে পাঠিয়ে দেবো। এর পাঠিয়ে দাও, ক্লাসের পরে আমি শুনে নেবো। হ্যাঁ। এখন ঠিক আছে, আমিও পাঠিয়ে দেবো। ম্যাথ ক্লাসে জয়েন করো, যদি সবাই, তাহলে কোনো অসুবিধা না থাকলে ম্যাথ ক্লাসে জয়েন করো, যাও, টাটা। না স্যার, নেই বুঝবে। ঠিক আছে, চলো টাটা। 2 পেজ মাত্র পড়াতে পারলাম, ছি, পরের দিন